খবরের শুরুতেই শিরোনাম। পুজোর আগে পিএম কিষাণ যোজনায় টাকা ঢুকবে অ্যাকাউন্টে, জানুন কারা পাবেন না টাকা। সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা, খিদিরপুর ও শর্ট স্ট্রিটে ব্যবসায়ীদের বাড়িতে চলছে তল্লাশি। বিলাসবহুল হোটেলে মাঝরাতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, আবাস যোজনার কাটমানি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন প্রধান। পরীক্ষা ব্যবস্থায় কত বড় পরিবর্তন আসছে, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তায় তোলপাড় দেশ। সম্পূর্ণ অস্ত্রত্যাগ হামাসের, গাজা ছাড়বে ইসরায়েলি ফৌজ, মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক চুক্তি ঘোষণা ট্রাম্পের। আসছে বিস্তারিত খবরে। পিএম কিষাণ নিধি যোজনায় টাকা পাওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট। কিভাবে পাবেন চতুর্থ কিস্তির টাকা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিশদে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চাষের কাজে সহায়তা থেকে শুরু করে দেশের লক্ষ লক্ষ কৃষককে স্বনির্ভর করতে দেশজুড়ে চালু রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা প্রকল্প। এই প্রকল্পে 24তম কিস্তির টাকা কবে পাবেন, 1 আগস্ট থেকে কি নিয়ম কোনো পরিবর্তন হচ্ছে, বিশদে জানতে দেখুন। সরকারি এই প্রকল্পে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে দেয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা প্রকল্পে 24তম কিস্তির টাকা নিয়ে রয়েছে বড় আপডেট। জানা গেছে এই প্রকল্পে চতুর্থ কিস্তির টাকা আগামী অক্টোবর মাস নাগাদ যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে ঠিক কত তারিখ নাগাদ টাকা পাওয়া যাবে সে বিষয়ে এখনও কেন্দ্রের তরফে স্পষ্ট করে কিছু বলেনি। জানা গেছে এই প্রকল্পে বছরে 3 কিস্তির মোট 6000 টাকা হাতে পান কৃষকেরা। তবে এই টাকা ঢোকে এই প্রকল্প হিসাবে পিএম কিষাণের আওতায় যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বছরে 3টি কিস্তিতে প্রদান করা হয়, এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর মাস। এখনো পর্যন্ত সরকার 23টি কিস্তির মাধ্যমে 4.28 লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা প্রকল্পে টাকা পাবেন না যাদের নামে কোনো কৃষি জমি নেই। এছাড়াও যে সমস্ত কৃষক পরিবারের আয় মাসে 10,000 টাকার বেশি, যারা আয়কর দেন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পরিবার, আপনার অ্যাকাউন্টে 24তম কিস্তির টাকা আসবে কিনা তা আপনি সহজে অনলাইনে দেখে নিতে পারেন। প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে নাও ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন নম্বর বা আধার নম্বর দিন। যদি আপনার ইকেওয়াইসি এবং ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস দেখায় তাহলে আপনার টাকা অ্যাকাউন্টে নিশ্চিন্তে ঢুকে যাবে। দেশজুড়ে কোটি কোটি কৃষক আশা করছিলেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়তে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার লোকসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত বছরে 6000 টাকা অনুদান বাড়ানোর কোনো প্রস্তাব নেই। কেরালার কংগ্রেস সাংসদ বেনি বেহানান এবং সিপিআই সাংসদ কে রাধাকৃষ্ণনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা জানান। আজ ভোর হতে না হতে শহরের একাধিক এলাকায় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টর। খিদিরপুর ও শর্ট স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন নামী ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে এই টানা তল্লাশি। পুরো অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত এলাকা। সূত্রের খবর, এদিন ভোর 4:30 নাগাদ নিউ টাউনে সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির একাধিক বিশেষ টিম কনভয় নিয়ে বেরিয়ে পড়ে। সকাল সকাল শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শুরু হয় এই স্পেশাল ড্রাইভ। ব্যবসায়ীদের ঘরবাড়ি ছাড়াও তাদের বিভিন্ন আর্থিক লেনদেনের কাগজপত্র ও ডিজিটাল নথি তল্লাশি করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলার সূত্রে কিংবা কোন নির্দিষ্ট ঘটনার আর্থিক তছরূপের সন্ধানে এই হানা তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। কোন কোন ব্যবসায়ীর বাড়িতে নিশানা করা হয়েছে সেই বিষয়ে ইডির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আধিকারিকেরা নথি খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি প্রকল্পের আবাসন দেওয়ার নামে বিপুল অঙ্কের কাটমানি নেওয়া এবং আর্থিক তছরূপের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ফিরোজ আলী। বুধবার গভীর রাতে লালবাগের একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে এবং পঞ্চায়েতের এক সদস্যকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে হাজির করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান থাকাকালীন ফিরোজ আলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী কিংবা রাজ্য সরকারের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে প্রকৃত দুস্থদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে পছন্দের তালিকায় মানুষের টাকা পাইয়ে দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে এই নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। রাজনৈতিক চালচিত্র বদলের পরই এলাকায় নিজের অবস্থান বাঁচাতে পদক্ষেপ করেন ফিরোজ আলী। রাজ্যে ক্ষমতা বা রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের পরপরই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তবে রাজনৈতিক দল বদল করলেও কাটমানি ও আর্থিক দুর্নীতির অভিযোগ রেহাই মেলেনি। অভিযোগ ওঠার পর থেকেই বেশ কিছুদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন প্রাক্তন এই প্রধান। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ জানতে পারে তিনি লালবাগের একটি বেসরকারি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে ফিরোজ আলী ও তাঁর ঘনিষ্ঠ এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হয়। দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে এবং এই কাটমানি কাণ্ডে আর কারা যুক্ত তা বের করতে তদন্তকারীরা অভিযুক্তদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। আবাস যোজনার কোন কোন আর্থিক তহবিল থেকে তছরূপ হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সংসদের 2 কক্ষেই পাশ হয়ে গেছে বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল। এখন কেবল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা। রাষ্ট্রপতির সম্মতি পেলে এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। সংসদে বিলটি পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও বার্তায় করা অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য করে তুলতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরও জানান, শিক্ষাক্ষেত্রে সংস্কার ও পরীক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং রাজ্য সরকারিগুলির সাথে সমন্বয় রেখে কেন্দ্রীয় সরকার কাজ করছে। এদিকে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিনের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে টুলু এখনও পলাতক থাকলেও তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদের পাহাড় উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ ধনসম্পদের উৎস কি তা জানতে মরিয়া তদন্তকারী সংস্থা টুলু মণ্ডলের সম্ভাব্য সমস্ত আস্তানায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবস্থান জানার চেষ্টা চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপের কালো মেঘ কাটলেও রাজ্য জুড়ে বৃষ্টির স্পেল অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির ধারা বজায় থাকবে। কয়েকদিন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণভাবে অস্ত্র প্রত্যাহার করবে হামাস। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, গাজায় অসামরিক সরকার গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ। আগামী দিনে হামাস অস্ত্র প্রত্যাহার করবে। এছাড়া ছেড়ে চলে যাবে ইসরায়েলি ফৌজও। প্রসঙ্গত, প্রায় 2.5 বছর ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়ায় লেখেন, বোর্ড অব পিস এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। ট্রাম্প আরও জানিয়েছেন, হামাস অস্ত্র ত্যাগ করলে গাজা থেকে বিদায় নেবে ইসরায়েলি ফৌজ। তৈরি হবে প্যালেস্টাইনের নতুন পুলিশ বাহিনী, যারা গাজার আইন শৃঙ্খলা রক্ষার ভার নেবে। সফলভাবে মধ্যস্থতার জন্য মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। খাতায় কলমে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু বৃহস্পতিবারেও ইসরায়েলি হামলায় গাজায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। যদিও ট্রাম্পের এই ঘোষণা নিয়ে মুখ খোলেনি বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। অন্যদিকে হামাসের এক কর্তা জানিয়েছেন, অস্ত্রত্যাগ ইস্যুতে আমরা সহমত হয়েছি। ইসরায়েলি সেনা কবে বিদায় নেবে সে নিয়েও একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কতদিনের মধ্যে ট্রাম্পের এই ঘোষণা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, দিন কয়েক আগেই হামাস জানিয়েছিল গাজার ক্ষমতা থেকে সরছে তারা। 2006 সালে আইনসভা নির্বাচনে জয়ের পর 2007 সালে প্রতিদ্বন্দ্বী প্যালেস্তাইনীয় সংগঠন ফাতাহ এর কাছ থেকে গাজা নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় হামাস। 2 দশক ধরে গাজায় চলেছে সামরিক শাসন। একাধিকবার প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে গাজা। এবার ক্ষমতা থেকে সরছে হামাস, অস্ত্র সংবরণেও রাজি হয়েছে। হামাসের মতে দখলদার শক্তির আগ্রাসন এবং নির্মূল অভিযানের নামে গাজায় আগ্রাসন বন্ধ করার লক্ষ্যেই ক্ষমতা ছাড়া সিদ্ধান্ত। এরপর কি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে?